দেখছেন এটিএন নিউজ। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, সারা দেশে ডেঙ্গু কিন্তু প্রকট আকার ধারণ করা হচ্ছে এবং আমরা সারাদিন যে আপনাদেরকে খবরে জানানোর চেষ্টা করছিলাম ডেঙ্গু পরিস্থিতি, সেটা যদি আরও একবার আপনাদেরকে জানাতে চাই যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় একদিনে 16 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 14 জন রাজধানী এবং ঢাকার বাইরে আরও 2 জন। এবং সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 2418 জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা 201-এ রয়েছে এখন পর্যন্ত, এবং এর মধ্যে চলতি মাসেই এ পর্যন্ত মারা গেছেন 154 জন। এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1162 জন। বাকি 1256 জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন। মোটামুটি যে পরিস্থিতি, আমরা বলতেই পারি ডেঙ্গু ভয়ঙ্কর। এবং এ নিয়ে আজকে কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজকে আমাদের অতিথি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, ভাইরোলজিস্ট ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজন। আপনাকে স্বাগত, ধন্যবাদ। মোটামুটি ডেঙ্গুর সারা দেশে একটা চিত্র আমি শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম। এই যে জনস্বাস্থ্যবিদেরা বারবার বলছিলেন যে এবছর ডেঙ্গু পরিস্থিতি আগের বছর তুলনায় বেশ আশঙ্কাজনক, আমরা এখনও সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে ক্রমেই আশঙ্কাজনক হচ্ছে। কেন এমনটা হলো? আচ্ছা, ডেঙ্গু আমাদের দেশে আবির্ভাব হয়েছে কিন্তু প্রায় আপনার 1960-র দিকে, তখন ইস্ট পাকিস্তান ছিল। তো তারপর থেকে আপনার প্রাদুর্ভাব যদি ধরা হয় তাহলে অলরেডি এটা 2 যুগ পার হয়ে গিয়েছে। তা আমরা ডেঙ্গুর প্রতি অতটা যত্নশীল ছিলাম না। আমরা হয়তোবা নিজেদের ব্যর্থতা আমাদের, কারণ এইটি যে আপনার একটা ব্লাস্ট হতে পারে, একটা মহামারীর আকারে আসতে পারে, সেই প্রিডিকশনটা করাও কিন্তু আমাদের উচিত ছিল। তো এখন আমরা আসলে মানে প্রতি বছরই যেই লসটা বা যেই ক্ষতিটা আমরা বুঝে নেই, এটি কিন্তু পূর্ববর্তী বছরের একটা জের। যেমন এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আমি এই মুহূর্তে কোনো ব্যবস্থা না নেই অথবা ব্যবস্থাপনা যদি আমার সঠিক না হয়, এটি এখন আমাকে যেটুকু কম্পেনসেশন আপনার বয়ে নিয়ে যেতে হবে, ভবিষ্যতে সামনের বছর কিন্তু এর দ্বিগুণ আকারে আমাকে এইটির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তো আমরা আসলে ডেঙ্গুর প্রতি অনেকটা নেগলিজেন্ট ছিলাম। আর ডেঙ্গু আপনার এটার একটা মাস পরিকল্পনা অথবা সমন্বিত একটা পরিকল্পনার অভাব আমরা দেখতে পাচ্ছি। এটি আসলে এককভাবে কারো কাজ নয়, সরকারেরও কাজ নয়, জনগণেরও কাজ নয়, আমরা যারা স্বাস্থ্য বিভাগে আছি আমাদেরও কাজ নয়। যদি বলেন যে স্পেসিফিক্যালি সিটি কর্পোরেশনের কাজ, সেটিও নয়। এটি আসলে একটা সমন্বিত কার্যক্রম, যেটিতে আপনার সবাই একযোগে কাজ করতে হবে। সাপোজ আমরা এই স্টুডিওতে যদি 5 জন থাকি, 5 জনের মধ্যে 4 জন সচেতন হলাম, একজন অসচেতন, ওনার জন্য কিন্তু আমরা বাকি 4 জন খুবই রিস্কি। এবং এই রিস্কের বাইরে কিন্তু আপনার এই মুহূর্তে কেউ নেই। বরং আপনি যদি বলেন আমি আমার দেশের সর্বোচ্চ ব্যক্তিকে, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে আমি সর্বোচ্চ নিরাপত্তায় রেখেছি, ওনারা ডেঙ্গু আক্রান্ত হবেন না, কথাটা কিন্তু মোটেও ঠিক নয়। আপনি যে মশার যে আচরণ এবং এর যে ভাইরাসটি সে বহন করে, যে ভাইরাসের যে সেরোটাইপ 4টি, এবং ভ্যাকসিনের যে আমরা আশাহত হই, কারণ ভ্যাকসিনে আসলে আমরা ওটা আশাবাদী নই, সার্বিক বিষয় বিবেচনায় এবং মশার যে আপনার ফ্লাইং ক্যাপাসিটি, ওর যে আপনার টেন্ডেন্সি, এইগুলির বিচার করলে আপনি কিন্তু কেউ আমরা সেফ নই। আপনি বলতে পারেন যে আমি এয়ারটাইট রুমে আমি বসে থাকবো, আমি বেরোবো না, অথবা আমি একটা ল্যাবরেটরি স্থাপন করে আমার বায়োসেফটি লেভেল 2 মেনটেন করে চলবো, সেটি তো আসলে বাস্তবভাবে সম্ভব না। আপনি সমন্বিত উদ্যোগের কথা বলছিলেন। সমন্বিত উদ্যোগ ছাড়া আপনি কোনোভাবেই এই পরিস্থিতি থেকে উত্তরতে পারবেন না। এতদিন পর্যন্ত ডেঙ্গু কার্যক্রমের যে সমন্বয়টা ছিল, সেটাতে অনেকেই প্রশ্ন উঠছেন, অনেকেই বারবার প্রশ্ন তোলা হচ্ছে, সেটা কেন করা হচ্ছে? আচ্ছা, আমাদের তো পদ্ধতিগুলিও খুব একটা ভালো পদ্ধতি নয়। যেমন ধরেন আপনি মশা যখন ফগিং করা হয় রাস্তায় অথবা রেসিডুয়াল স্প্রে করা হয়, কোন মশাগুলিকে আপনি মারতে চান? তারা কি যে সময়টায় তাকে ফগিং করছেন সেই সময়টায় কি তারা আপনার রাস্তায় অবস্থান করছে? অথচ ডেঙ্গু বহনকারী যে এডিস মশা কিন্তু আপনার আমাদের বাসার ভেতরে অবস্থান করে। হ্যাঁ, এবং কারণ তার যে ফিডিং টেন্ডেন্সি, এই ফিডিং টেন্ডেন্সির জন্য সে জনসমাগমগুলি নিরবিচ্ছিন্ন এবং বাতাসবিহীন জায়গাগুলিকে সে পছন্দ করে। তো সেই হিসেবে দেখা যায় যে তার নির্দিষ্ট কিছু টাইমিং আছে, যদিও একটু হেরফের হয়, তার মধ্যেও কিছু বিবর্তন আসে, খুব স্লো।
তারপরেও আলটিমেটলি কিন্তু আমরা যে প্রসিডিউরগুলি ফলো করে আসছি সেই প্রসিডিউরগুলির মধ্যে আপনার মানে সঠিক নয় এটা বলা যায়। কারণ আপনাকে কারণ এতে আমার কিছুটা অপারগতাও আমি স্বীকার করব, সেটা হচ্ছে আমি তো আপনার বাসায় গিয়ে স্প্রে করতে পারবো না। তার মানে কি আপনাকে পার্সোনালি সচেতন হতে হবে অথবা আপনাকে প্রোটেকশন নিতে হবে। আমি স্প্রে করব, আমাকে অ্যাক্সেস দিতে হবে আপনার বাড়ির নিচতলা এবং আপনার ছাদ, এগুলো অ্যাক্সেস যদি আপনি আমাকে দেন এবং আমরা যদি সেইগুলিও করতাম তাহলে কিন্তু বলতাম যে আপনি এসেছিলেন, আপনি এসেছেন, আপনি রাস্তায় স্প্রে করে ফগিং করে চলে গিয়েছেন, কিন্তু এটা তো মানে অ্যাকচুয়ালি এডিসির জন্য অ্যাকচুয়াল প্রসিডিউর না। অবশ্যই। এবং এখন যে বা যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তাদের অবস্থা কিন্তু দেখা যাচ্ছে ক্রমে একদম শুরুতেই অবনতির দিকে চলে যাচ্ছে। এখন যে ভেরিয়েন্টের কথা বলা হচ্ছে সেই ভেরিয়েন্ট আসলে ধরন নিয়ে জানতে চাই। এবং ভেরিয়েন্ট সম্পর্কে আমি যদি বলি ডেন 2 এ বেশি আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, এমনটা হবার পেছনে কি কারণ রয়েছে? আচ্ছা, এখন মশার যে 4টি সেরোটাইপ সে বহন করে, সাপোজ ধরেন এর আগে যদি কেউ আক্রান্ত হয় সেরোটাইপ 1 দিয়ে আক্রান্ত হলে পরবর্তীতে আরও 3টে দিয়ে সুযোগ আছে। এবং মশার আপনার এই ভাইরাস যে কোন ভাইরাস সে বহন করবে এটাকে ভাইরাল কম্প্যাটিবিলিটি বলে, ওদের মধ্যে একটা কম্পিটিশন হয় কোন ভাইরাসটা মশাকে আপনার তার আবাসগৃহ বানাতে পেরেছে। সেই অনুযায়ী আপনার দেখা যায় এক এক সময় এক একটা ভাইরাসের আপার হ্যান্ড থাকে। তো গতবার যদি আপনার ডেন 1 হয়ে থাকে, এবার যদি ডেন 2 হয়ে থাকে, তাহলে এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। আমরা কিন্তু আপনার এই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা। তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে মশার এই যে ডেঙ্গুর এই ইয়েটা আমাদের প্যানিকটা কিন্তু একটু বেশি। আপনি বলতে পারেন যে ডেথ রেট বেশি, আক্রান্তের হার বেশি, সবই ঠিক আছে, কিন্তু আমরা যে প্যানিকটা এখন নিজেরা সহ্য করছি হসপিটালে অথবা ডায়াগনস্টিক সেন্টারে, এইটা কিন্তু আসলে আমাদের প্রশমিত করতে হবে। আসলে অতটা প্যানিক হওয়ার মতো কোনো পরিস্থিতিও এখন নয়, এখনও সময় আছে। আমরা এখনও আপনার যারা ভালনারেবল, আমি এই ভালনারেবল বলছি কারণ ডেঙ্গু কিন্তু আপনি যদি সেকেন্ডারি ডেঙ্গু বলেন যে গতবার একটা সেরোটাইপে আক্রান্ত হয়েছেন, এবার আরেকটা সেরোটাইপে আক্রান্ত হয়েছেন, আপনার কিন্তু তেমন কিছু হবে না, কারণ আপনার এটার যে চিকিৎসা এটা কিন্তু সিম্পল এবং ন্যাশনাল গাইডলাইন স্বাস্থ্য অধিদপ্তর আপনার সব জায়গায় ডিস্ট্রিবিউট করেছে, সেই অনুযায়ী চিকিৎসা চলছে। শুধুমাত্র আমাকে ডেঙ্গু পজিটিভ হলেই দৌড়ে গিয়ে হাসপাতালে হতে হবে এবং আমার প্লাটিলেট কাউন্টের দিকে আমি তাকিয়ে থাকবো কখন এটা কমে যাচ্ছে আমি দৌড়ে হাসপাতালে যাব, এই টেন্ডেন্সিগুলি কিন্তু আপনার আমাদের দূর করতে হবে। এবং এইটি দূর করার জন্য আপনাকে কি করতে হবে, নীতি নির্ধারকরা এটা ঠিক করবেন যে এটি আপনি এই প্যানিকটাকে প্রথমে কিন্তু প্রশমিত করতে হবে। এর মাঝখানে আপনি প্যানিকটা যদি প্রশমিত না করেন, ডেঙ্গু এই যে আপনার সাপোজ আমরা যে আপনার প্লাটিলেট কাউন্টটা দেখি, যে কোনো ভাইরাল ডিজিজে কিন্তু প্লাটিলেটটা কমে যায়। এখন প্লাটিলেট আমরা প্রথমেই আপনার একটা আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা, সেটা হচ্ছে আপনার সিবিসি করে ফেলতে হবে। সিবিসিটা কিন্তু প্রথমে করার কিছু নাই। আমরা বারবার বলার চেষ্টা করি যে ডেঙ্গু যদি কেউ সাসপেক্ট করে, সাপোজ আপনি মনে করলেন যে আপনাকে মশা কামড়েছে, তো আপনি সাসপেক্ট করার পরে বা অথবা মশা কামড় দেওয়ার 4 ঘন্টা পর থেকে পরবর্তী 72 ঘন্টা আপনার NS1 পজিটিভ আপনি পাবেন। আপনি যদি সাসপেক্টও করেন, আপনি মশা কামড় দিলে তো টের পাবেন না হয়তো, বা এটা মস্কিটো ডেন্সিটি কিন্তু একটু কম, মানে খুব কম মশা। যাই হোক, ওই নির্দিষ্ট সময় আপনি কামড় খাওয়ার পরে অথবা আপনাকে কামড়ালো, আপনি যদি টেস্ট করেন আপনি ডেঙ্গু NS1 করবেন। আচ্ছা, ডেঙ্গু NS1টা 72 ঘন্টা বলতেছি এই কারণে যে এটা পজিটিভ পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ রোগী কিন্তু রিপোর্ট করে জ্বরের প্রথম দিনই এখন রিপোর্ট করছে, অনেকে আবার দ্বিতীয় দিন বা তৃতীয় দিন রিপোর্ট করে। তখন কিন্তু আমরা আপনার ওই সিবিসি বা অন্য কোনো দিকে মানে নিজেদের কনসেন্ট্রেশন না দিয়ে আমরা ডেঙ্গু NS1 যখন প্রথম দিন জ্বরের প্রথম দিন কমপ্লেন করে তখন ডেঙ্গু NS1 দেখবো, এবং পজিটিভ পেলে পরবর্তীতে আমরা তাকে ফলো আপে রেখে বাকি অংশগুলি করব। যেমন ডেঙ্গু অ্যান্টিবায়োটিকগুলি আছে সেগুলি কিন্তু আপনার তৃতীয় দিন মানে জ্বরের প্রথম দিনই কিন্তু বা মশা কামড়ের তৃতীয় দিনে কিন্তু আমরা দেখার চেষ্টা করব না। ওকে, তো এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে আমাদের। অবশ্যই। এবং ডেঙ্গুর অবনতির কথা বলছিলাম যে একদম শুরুতেই অবনতি হয়ে যাচ্ছে, এবং ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পরেও কিন্তু একটা আফটার শক রয়ে যাচ্ছে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে। আমরা প্রায় সময় দেখছি এখন যে পরিস্থিতিটা যাচ্ছে, এটা কেন হচ্ছে এর উত্তরটা আমরা নেব। তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টে একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক। একটা বিরতির পর আমরা আরো নানান জিজ্ঞাসা নিয়ে ফিরছি।
দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা ডেঙ্গু নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাবার এক মুহূর্তে আমাদের অতিথির কাছে প্রশ্ন ছিল যে এখনকার রোগীরা কিন্তু আফটার শকেও বেশ ভুগছেন, এটার কারণ কি? আচ্ছা, ডেঙ্গুর এটা নেচার। ডেঙ্গু আপনার আক্রান্ত হওয়ার পরে জ্বর থাকাকালীন কিন্তু আপনার কোনো প্রকার ভয় থাকে না। বিশেষ করে সেকেন্ডারি ডেঙ্গু, মানে আগে একবার ডেঙ্গু হয়েছিল ওই রোগীগুলির ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আপনার সবার ক্ষেত্রে হবে না। আমাদের কিন্তু আসলে প্রথমে আপনার প্যানিকটা দূর করতে হবে যে ডেঙ্গু পজিটিভ কেউ, সাথে সাথে তাকে হসপিটালাইজ করতে হবে। আপনারা আমাদের ফিজিশিয়ানরা এবং আপনার স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু বারবার বলা হচ্ছে, এখন এই দায়িত্বটা কিন্তু আপনাদের সাংবাদিকদের, এবং সেই সাথে আপনার আমাদের লোকাল লিডার যারা আছেন তারা কিন্তু আপনার বিভিন্নভাবে এই প্রচারণাগুলি চালাতে পারেন। যেমন জুম্মাবারে আপনার ইমাম সাহেবকে মানে ইউজ করতে পারেন, অথবা আপনার ছোটো ছোটো লিফলেটের মাধ্যমে আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু সবাইকে এই সচেতনতা গ্রো করা উচিত যে আপনি ডেঙ্গু পজিটিভ হলেই আতঙ্কিত হবেন না। প্রথম কথা হচ্ছে এটা, কারণ আপনার ডেঙ্গু আপনাকে মেরে ফেলবে না। ডেঙ্গু এখন বলবেন যে ডেঙ্গুতে ডেথ হচ্ছে যাদের, আপনি যদি খেয়াল করে দেখেন যে একজন সিনিয়র সচিব উনি মারা গিয়েছেন, একজন ফিজিশিয়ান, তারপর আপনার আরও বেশ কয়েকজন মারা গিয়েছেন। প্রত্যেকে কিন্তু আপনার কোমরবিডিটি অথবা আপনার ফিজিওলজিক্যাল কন্ডিশন ছিল, যেমন ধরুন ডেঙ্গু উইথ প্রেগনেন্সি। আমরা কিন্তু বলি যে আপনার ডেঙ্গুর সাথে সাথে যদি আপনার কয়েকটা কন্ডিশন থাকে শুধুমাত্র তখনই আপনি সচেতন হবেন। এর আগে আপনার সচেতনতার কোনো দরকার নেই। আপনি প্লাটিলেট কাউন্টের দিকে তাকাবেন না, আপনি শুধুমাত্র প্যারাসিটামল খাবেন, জ্বরটাকে কন্ট্রোল করবেন, আর হিউজ পরিমাণে পানি খাবেন। এখন আপনাকে স্যালাইনও দিতে হবে না। স্যালাইন দেব কাদের? ওই সব রোগীদের যারা আপনার ডেঙ্গু কিন্তু কোমরবিড। যেমন ধরেন আপনি যদি গতবার পজিটিভ হয়েও থাকি, এবার যদি আবারও পজিটিভ হই, আমি যদি আমাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্য কোনো কোমরবিডিটি, মানে আপনার হাইপার টেনশন যেটা বলে, প্রেশার, ডায়াবেটিস, অথবা রেনাল ফেলোর, অথবা লিভার ফেলোর, এই ধরনের কোনো একটা সমস্যা যদি না থাকে, অথবা ফিমেল যারা আছে তারা যদি প্রেগনেন্ট না হয়, তাহলে কিন্তু আপনার আতঙ্কিত হওয়ার কোনো কাজ নেই। প্লাটিলেট কাউন্টের দিকে আমরা যেভাবে তাকাচ্ছি, এটা হচ্ছে কি, আমরা ওই যে যক্ষার কোনো রক্ষা নাই, যক্ষা হলে এই ধরনের একটা প্রপাগান্ডা আমরা ছড়িয়েছিলাম। আর এটা আমাদের দোষ, আমরা নিজেরা দায়িত্ব নিচ্ছি, কারণ হচ্ছে আসলে আমাদের ভুল। আর একটা জিনিস হচ্ছে প্লাটিলেট কাউন্টের দিকে তাকানোর জন্য আমরা বইপত্রে লেখা আছে যে আপনার হিমোরেজ হয়। হিমোরেজে কিন্তু কোনো পেশেন্ট মারা যায় না, জানেন? খুব রেয়ার মারা যাচ্ছে হচ্ছে আপনার ভলিউম ডিপ্লেশনের কারণে। শুধুমাত্র এই যেটা বললাম যে জ্বর চলে যাওয়ার পরে সেকেন্ডারি ডেঙ্গুর ক্ষেত্রে যদি কোনো পেশেন্ট কোমরবিড থাকে, তখন তার বডি কম্পেনসেশন করতে পারে না। প্রথম 24 ঘন্টায় আপনার পানি বেরোবে, মানে আমাদের শিরাপথ থেকে পানিটা সেলের মধ্যে চলে আসে, পরবর্তী 24 ঘন্টা আবার শিফট হবে। এটা ডেঙ্গুর নেচার, এটা হবেই। এই যে বললেন যে আফটার শক হচ্ছে, আফটার শক এটা ডেঙ্গুতে হবেই, কিন্তু কাবু করতে পারবে না কাকে? যাদের কোমরবিড নেই। অতএব আপনি কেন দৌড়ে হাসপাতালে চলে যাবেন? আপনি কেন এই প্লাটিলেটের দিকে তাকিয়ে আছেন যে এটা 1 লাখ ছুঁই, নাকি 1 লাখের নিচে চলে আসে, আমার এক্ষুনি গিয়ে হসপিটালে বেড দখল করতে হবে? তা আসলে এই প্যানিকটা যদি আপনি না সরান, আপনি সামনে এই খুব রিসেন্টলি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন না। কারণ আপনি যতই বলেন, ইভেন আমার আত্মীয় স্বজনকে আমি যখন বুঝাতে যাই, তখন কিন্তু আমার কন্ট্রোলে থাকে না আমার কথা, কারণ ওরা চতুর্দিকে এইসব, আমরা আসলে অল্পতেই প্যানিক হয়ে যায় বেশি। এটা অবশ্যই আমাদের বাঙালিরও একটা মানে বলা যায় চিরচারিত ঐতিহ্যই বলা যায়, আমাদের প্যানিকটা দূর করা। হ্যাঁ, অবশ্যই। প্রতিটি হাসপাতালে দেখা যাচ্ছে এখন যে অবস্থা, ডেঙ্গুর একটা ডেঙ্গু কর্নার করা হয়েছে, এবং প্রতিটি হাসপাতালেই পর্যাপ্ত শয্যা প্রস্তুত রয়েছে, এটাও বলা হচ্ছে হাসপাতাল থেকে। সেখানে হাসপাতালের পরিবেশ এখন কি সন্তোষজনক আছে কিনা, কি মনে হয়? আচ্ছা, হাসপাতালে এই যে আমি যেটা বললাম যে মানুষ প্যানিক হয়ে যখন শূন্য ডেঙ্গু পজিটিভ হলো, অথবা ডেঙ্গু পজিটিভ না, প্লাটিলেট কাউন্টের দিকে তাকাচ্ছে। যে কোনো ভাইরাল ডিজিজে কিন্তু প্লাটিলেট কাউন্ট কমে যায়। যখন প্লাটিলেট কাউন্ট কমে যাচ্ছে, অথবা ডেঙ্গু সে পজিটিভ হয়েছে, সে আপনার তার যে লিঙ্কগুলি আছে ফোন করে আপনার হসপিটালে আপনার তার জন্য একটা ব্যবস্থাপনা রেখে দেয়। তো এইটা থেকে যদি আপনি সরে আসেন, তাহলে কিন্তু আপনার বেড অকুপেন্সি ঠিক আছে। আর সরকারের পক্ষ থেকে যেটা করতে হবে, প্রতিদিন আপনার বুলেটিনের মাধ্যমে কোন হসপিটালে কতটা বেড খালি আছে সেটা আপনার ডিক্লারেশন দিতে পারে। এই ক্ষেত্রে যাদের ভর্তি হতে হবে, যাদেরকে আমরা অ্যাডভাইস করব ভর্তি হন, তারা গিয়ে ভর্তি হতে পারবে। আচ্ছা, সমন্বিত উদ্যোগের কথা আমরা বারবারই বলছি এবং সচেতনতার কথা বলছি। এখন পর্যন্ত যে সচেতনতা উদ্যোগ নেওয়া হয়েছে বা প্রতিরোধ কার্যক্রম নেওয়া হয়েছে 2 সিটি কর্পোরেশন থেকে এবং ঢাকা মশক নিবারণী দপ্তর থেকে, সন্তোষজনক কিনা, কি মনে হয়? আসলে আপনার সমন্বিত কোনো কার্যক্রম এখন নেই, যার মতো করে সে চেষ্টা করছে। আসলে আমাদের চেষ্টা তো করতে হবে, কিন্তু আমাদের একটু অনুকরণ করতে পারলে ভালো হতো। যেমন ধরেন আপনি যদি কলকাতার দিকে তাকান, কলকাতায় কিন্তু আপনার এটাকে কন্ট্রোল করে ফেলেছে ওরা। এখন কারা কন্ট্রোল করেছে? সিটি কর্পোরেশন কন্ট্রোল করেছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে কিন্তু বলেছেন যে আমাদের চিকিৎসকদের কাজ নয় ডেঙ্গু কন্ট্রোল করা। সত্যিকার অর্থে তাই, কিন্তু আমাদের পার্টিসিপেশন আছে এখানে। হ্যাঁ, আমাদেরকে এখানে অংশগ্রহণ করতে হবে।
কিন্তু মূল দায়িত্বটা আপনার সিটি কর্পোরেশন নেবেন ইনশাল্লাহ। এবং যদি আপনার তাদেরকে আমরা ফলো করি, তারা কি করেছে আপনার বিভিন্ন ওয়ার্ডে আপনার বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছে এবং ওইসব জায়গায় আপনার সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং স্বাস্থ্য এবং কীটতত্ত্ববিদ পরিসংখ্যানবিদ সবাইকে নিয়ে ছোটো ছোটো গ্রুপ করে আপনার কঠোর মনিটরিং রেখেছে গত মৌসুম শুরু থেকেই। আচ্ছা, ওরা যেটা করেছে আপনার প্রথম দিকে যেটা করতো, যেটা আপনার এই পত্রিকায় আপনার ওরা বলেছে, সেটা হচ্ছে আপনার কোথাও কোনো ডিসক্রিপেন্সি দেখতে পেলে সেখানে জরিমানার ব্যবস্থা করতো। আমাদের বলবেন যে আমাদের তো জরিমানা হয়েছে, এখন আমাদের যে জরিমানাগুলি এগুলি আসলে আপনার মানে কন্টিনিউয়াস প্রসেস না। জরিমানার ব্যাপারটা হচ্ছে আপনি জরিমানা করে ঠিক কতটা সচেতন করতে পারবেন, এর সাথে বেটার হচ্ছে আপনি কাজটা করে ফেলবেন। যেমন কলকাতায় যেটা করছে এখন, ওরা আপনার কোথাও কোনো ডিসক্রিপেন্সি পেলে আপনার কর্মকর্তা গিয়ে আপনার ওইটা কমপ্লিট করে দিচ্ছে, কমপ্লিট করে বিলটা ধরিয়ে দিচ্ছে। এবং এই পরিস্থিতিতে এখন ওরা কিন্তু আপনার এই ডেঙ্গুর কেসের দিক দিয়ে, আক্রান্তের দিক দিয়ে একেবারে শূন্যের কোঠায়। আমরা এখন একজন আরেকজনকে দোষারোপ না করে, কাউকেই দোষারোপ না করে, আমরা নিজেরা কিন্তু এই মুহূর্তে একটা ইমার্জেন্সি একটা টিম করতে পারি, যেটি নিয়ন্ত্রণ থাকবে একদম সর্বোচ্চ পর্যায়ে। মানে আপনি কোথাও যাবেন, কোথাও প্রভাবশালী কেউ একজন আছেন রাজনীতিক অথবা সরকার বা বিরোধী দলে, আপনার কিন্তু অ্যাক্সেস অতটা পাবেন না। ইমার্জেন্সি টিমের কথা যেটা আপনি বলছেন, একটা দাবি কিন্তু উঠেছে যে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারির বিভিন্ন মহল থেকে, এটাকে কিভাবে বলবেন? এবং সেই সাথে আরো একটা প্রশ্ন করব যে এখন কিন্তু বাচ্চাদের গরমের ছুটির একটা সময় চলছে, বছরের এই সময়টাতে গরমের ছুটি দেওয়া হয় এবং এই সময় এসে সেই ছুটিটা বাতিল করা হয়েছে। তো ছুটিটা কি দেওয়া কি প্রয়োজনীয় ছিল না, কি দরকার ছিল না? এই সময়টা তো স্কুলের যে চারপাশে পরিবেশটা সেটা তো পরিচ্ছন্ন মানে অভিযান চালানো যেত। আচ্ছা, জরুরি অবস্থাটা আপনার যদি আমরা এখন ডিক্লারেশন দেই কোনো কারণে, সেটা কিন্তু আরো প্যানিক হবে। আমরা সেরকম কিছুতে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা সমন্বিতভাবে শক্তিশালী একটা টিম গঠন হবে এখন এই মুহূর্তে। যেমন ধরুন আজকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, আজকে বৃষ্টিপাতের কারণে কিন্তু আবার যে মশার ডিমগুলি যেগুলি আপনার ফুটন্ত ছিল না অথবা পেশেন্টকে কামড়িয়েছে, সেই মশাগুলি অলরেডি ডিম পেরেছে, সেগুলো কিন্তু আবার জার্মিনেট করবে। মানে ডিমটা কিন্তু আপনার খুব ডিউরেবল, অনেক দিন থাকে। রোদে বৃষ্টিতে কোনো কীটনাশক বা কোনো কেমিক্যালসে কিন্তু ধ্বংস হয় না, শুধুমাত্র একটু বৃষ্টিপাত হলেই এবং 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পানি পেলে কিন্তু সে জার্মিনেট করে ফেলে। আচ্ছা, ওকে আপনার এই যে জন্মাতে না দেওয়া, সেই পরিস্থিতিটা আমাদের এখন ফলো করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যেটা বললেন যে স্কুলের ব্যাপারটা, হ্যাঁ, স্কুলের ব্যাপারটা হচ্ছে তখন যখন আপনার ডিক্লারেশন হয়েছে তখন হয়তোবা এতটা কেস সংখ্যা ছিল না। এটি হয়তোবা আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় আবার একটু বিবেচনা করবেন যে এই মুহূর্তে আপনার যদি আমি স্কুলের ব্যবস্থা, যদি বলেন যে আমি স্কুলে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, আসলে মশার এগেনস্টে পর্যাপ্ত ব্যবস্থাপনাটা আপনি চট করে এই মুহূর্তে নিতে পারবেন না। হ্যাঁ, আপনাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অনেক দিনের একটা ফসল কিন্তু এটা। তো এই ক্ষেত্রে হয়তোবা আবার চিন্তা ভাবনা করবেন যে কি করা যেতে পারে। আচ্ছা, জনবহুল যে জায়গাগুলো সেখানে বলা হয় যে ডেঙ্গু ঝুঁকি সবচেয়ে বেশি, এবং আমরা এতদিন যে অবস্থাটা গেল সেখানে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকার পরে কিন্তু কক্সবাজারের অবস্থানটা আছে, এবং কক্সবাজার বলতে গেলে রোহিঙ্গা প্রসঙ্গ চলে আসে। তো রোহিঙ্গা অধ্যুষিত যে এলাকাগুলো আছে সেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে কি অবস্থা বা কি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া গেছে বা এখন পর্যন্ত? আচ্ছা, এখন ডেঙ্গু এমন একটা অসুখ, আমি যেটা আগে বলেছি যে আপনি 5ম জনকে যদি বঞ্চিত করেন, আপনি 4 জনই কিন্তু রিস্কের মধ্যে আছেন। যেমন আপনি যদি এখন চিন্তা করেন যে রোহিঙ্গাদের হোয়াটএভার অতটা নজরদারি না রাখলেও চলবে, মশা কিন্তু আপনার বিভিন্ন ভেসেলের মাধ্যমে এয়ার ক্রাফট অথবা বাস বা বিভিন্নভাবে আপনার কাছে চলে আসবে এবং আক্রান্ত মশাগুলি। অতএব আপনার কিন্তু ওরা যেটা করতো, ওরা যেটা আমরা দেখতে পেয়েছি, আমরা বিভিন্ন রিসার্চ পারপাসে গিয়েছিলাম, ওরা লিটারগুলি প্রডিউস করে প্রচুর পরিমাণে, এবং ওখানে কিন্তু প্রচুর লিটার প্রডিউস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বিভিন্ন জায়গা থেকে দানগুলি আসে, প্যাকেট জাতীয় খাবারগুলি আসে, ওরা আপনার ওগুলি ডাম্প করে ফেলতো। তো যাই হোক, এই ডাম্প করার পরেও কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন জায়গায় লিটার ছড়িয়ে ছিটে থাকে। তো ওগুলির প্রতি নজর দিতে হবে। আমি যেটা বললাম যে আপনাকে মানে কাউকে বাদ রেখে আপনি যদি চিন্তা করেন এই মুহূর্তে, তাহলে জিনিসটা কিন্তু আসলে আপনি আপনার জন্য খাল কেটে কুমির আনলেন, এই ধরনের ব্যাপার। ডেঙ্গুর ক্ষেত্রে আপনার কাউকে ছাড় দেওয়া যাবে না, এবং এটা আপনার একেবারে আপনার বাসায় যে মেইড, তাকেও নিয়ে আপনার কাজটা করতে হবে। মানে আপনি অনেক সচেতন, আপনি স্প্রে করলেন, আপনি তো সারাক্ষণ একটা বদ্ধ রুমের মধ্যে থাকবেন না। আপনার মেইড আপনার ছোট্ট একটা জায়গায় পানি রেখে দিল, অথবা আমরা যেটা বলতাম যে টবের নিচে পানি অথবা এসি পানি, উনি খেয়াল করলো না, তাহলে কিন্তু আপনি আবার মানে সেই মশার আক্রান্ত হয়ে গেলেন। কারণ মশা আপনাকে খুঁজে বের করবেই, কারণ মশার যে নেচার, সেটা যদি বাংলা ভাষায় বলা যায় যে মশার ডিম পাড়ার জন্য যে প্রোটিনটুকু দরকার, সেই প্রোটিনটা আপনার হিউম্যানের ব্লাড থেকে সে নেয়। অতএব সে ডিম পারবেই,
এবং সে আপনাকে মশা কামড়াবেই। অতএব আপনি কোনোভাবেই এসকেপ করতে পারবেন না। আপনাকে এসকেপ করতে গেলে এখন যেটা করতে হবে, সবাইকে নিয়ে শক্তিশালী টিম গঠন করতে হবে। আচ্ছা, আমরা আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ দিকে জানতে চাই আসলে কি ধরনের পদক্ষেপ এখন নেওয়া যায় সে সম্পর্কে একটু জানাতে চাই। মৃত্যু হার কতটা আসলে কমিয়ে রাখা যায়, কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আচ্ছা, সারসংক্ষেপ যেটা বলা যেতে পারে, মানে ইন এন নাটশেল, সেটা হচ্ছে আপনাকে প্রথমেই প্যানিকগুলি দূর করতে হবে। মানে যে প্যানিকটা কিন্তু এখন হচ্ছে, কিছু কিছু ঘটনা ঘটছে, যেমন ধরেন আপনার যে এবং ফ্লুইড গতি দিয়ে আমরা প্রক্রিয়া ম্যানেজ তো চেঞ্জ হয়ে যাচ্ছে, বদল হয়ে যাচ্ছে। না, এডিস আমরা মশার। না, এডিস মশা ওই যে চেঞ্জগুলি আসছে এগুলি কিন্তু আপনার খুব স্লো আসলে। মানে আমরা এই মুহূর্তে এত দ্রুত বলতে পারবো না মশার মধ্যে চেঞ্জ আসছে। তবে কিছু কিছু জিনিস, যেমন ধরেন আপনার যে ফ্লুইডটা দিয়ে আমরা ম্যানেজ করি, যেসব পেশেন্ট শকে চলে যাওয়ার মতো হয় অথবা ভালনারেবল পেশেন্ট, এই ফ্লুইডটা কিন্তু আমি নিজেই এক্সপিরিয়েন্স করেছি বিভিন্ন জায়গায় ক্রাইসিস, এইটা কিন্তু হতে দেওয়া যাবে না। তারপর যে প্রাইমারি ডায়াগনোসিস, আমি ডায়াগনোসিস করব, সেইটার কিটও কিন্তু মানে সংকট হওয়া যাবে না। অতএব এইগুলির প্রতি নজর দিতে হবে। এটা হচ্ছে আপনার প্যানিক দূর করা এবং যোগান ঠিক রাখা, এই দুটো হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে এই মুহূর্তে কিন্তু প্ল্যান করতে হবে যে আপনি কী গবেষণা করবেন। আপনি মানে এটা দুঃখজনক যে আমাদের দেশে কোনো একটা গবেষণা করতে যেই ফান্ডটুকু পাওয়া যায়, সেই ফান্ডটুকু যে অথরিটি দেয়, সেই অথরিটিকে একটা অংশ কেটে আপনাকে দেবে। তারপর আপনি এই অংশ যেখান থেকে আপনি ইথিক্যাল ক্লিয়ারেন্স নেবেন, সেখানে একটু আবার কাটা হবে। তারপর আপনি এজি অফিস থেকে কাজ করার পর যে ফান্ডটুকু আপনার টাকা হিসেবে কনভার্ট করে নিয়ে আসবেন, মানে আপনি ওয়েট লেভের কাজ তো অনেক খরচ, তো আলটিমেটলি দেখা যায় আপনার হাতে যেটুকু থাকছে আপনি এটাতে কিছু করতে পারেন। এই ভয়ে আপনার আসলে আমরা যারা গবেষক আছে আমরা কাজ করি না। অতএব গবেষণাটার ব্যাপারটাও কিন্তু এই মুহূর্তে আপনাকে ডিসিশন নিতে হবে। কারণটা কি, আপনি এখন করোনার কথা বলে দেখেন, মানুষ হাসবে। দুদিন পরে যখন এই ইমার্জেন্সিটা সামনে মৌসুম আসার আগে মাঝখানে আপনি কাউকে জিজ্ঞেস করবেন, তখন কিন্তু সে এটাকে আপনার পাত্তা দেবে না। অতএব এই মুহূর্তে আপনাকে একযোগে সবকিছু নিয়ে নামতে হবে, গবেষণা খুবই সহজ করতে হবে এবং আপনার একটা ব্যাপার হচ্ছে গবেষণার একটা বিস্ফোরণ ঘটাতে হবে, সমন্বয় উদ্যোগ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা ডেঙ্গু ভয়ঙ্করের বিষয় নিয়ে কথা বলছিলাম। এই বিষয়ে কিন্তু আসলে সচেতনতার কোনো রকম বিকল্প নেই, নিজ নিজ জায়গা থেকেই সচেতন হতে হবে এবং আপনারা সবাই সচেতন হবেন এই আশা রেখে আজকের হ্যাপেনিং পয়েন্ট আমরা শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। সে পর্যন্ত এটি নিউজের সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।